মা বাবা দাদুকে কিভাবে মুখ দেখাবো? তাদের না জানিয়ে বিয়ে, বুঝতে পারছি না কি করব। তখন নীলা বলে উঠল, অমন করে কি ভাবছো? ভাবছি বাড়ির কথা। মা বাবার সামনে কিভাবে দাঁড়াবো। কেন পা দিয়ে? আমি মজা করছি না, বলছি এইভাবে যে বিয়ে করছেন, এখন আমার পরিবার জানলে কি বলবে? কিছু বলবে না, হুদাই তুমি চিন্তা করছো। তবে এভাবে না করলেও পারতেন। তো কি করবো? আমি যদি না করি দেখবে অন্য কেউ তোমাকে নিয়ে যাবে, তখন আমার কি হবে? কেন অন্য কাউকে বিয়ে করে নেবেন? একদমই কথা বলবে না। আমাদের কেউ আলাদা করতে চাইলে আমি তাকে মারবো, না হয় আমি মরবো। বাহ বাহ, কি রাগ! তো এত ভালোবাসা কোত্থেকে আসলো? আমার মন থেকে আর তোমার ভালো মানুষই দেখে। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। তুই না বাসলে কি হবে? আমি তো ভালোবাসি। আমার ভালোবাসা কি করে আদায় করতে হয় সেটা আমি ভালো করে পারি। ও মা, তাই? হুম। তবে অন্য মেয়ের দিকে তাকালে তোর খবর আছে। কোন চ্যানেলে? ঘরের জানালে। এই গাড়ি থামাও। এটা বলতে ড্রাইভার গাড়ি থামালো। গাড়ি কেন থামালে? আমরা ঘুরবো আজ পুরো দিন। এই তোমরা চলে যাও। না ম্যাম, আপনার নিরাপত্তা দিতে হবে তো। যেটা বলছি সেটা করো। তোমাদের লাগবে আমার নিরাপত্তা, আমার স্বামী দিবে, বুঝতে পারলেন? কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করো। ধমক দিয়ে কথাটা বলল নীলা। নীলার ধমক শুনে গার্ডরা চলে গেল। চলো জানো, আমরা পার্কের ভেতরে যাই। নীলা আমার হাত এমনভাবে ধরেছে যেন আমি ছাড়া পেলে হারিয়ে যাব। আরে নীলা, এইভাবে হাত ধরে আছেন কেন? আমার বরের হাত আমি কিভাবে ধরবো সেটা তোকে কেন বলবো? কিন্তু হাতটা তো আমার। কিন্তু হাতটা তো আমার স্বামীর। সো বেশি কথা না বলে হাঁটতে থাক। তারপর আমি নীলা একে অপরের হাত ধরে হাঁটতে লাগলাম। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। অন্যদিকে জেরিন বাসায় এসে নিজের রুমে গিয়ে সবকিছু টসনস করে দিচ্ছে। না, এটা হতে পারে না। আহমেদ শুধু আমার কাছে থেকে কেউ আহমেদকে কেড়ে নিতে পারবে না। আর রুমের বাইরে দাঁড়িয়ে জেরিনের বাবা মা রুম ধাক্কাচ্ছে আর দরজা খুলতে বলছে, কিন্তু কে শুনে কার কথা? জেরিন তার রাগ দেখিয়ে যাচ্ছে আর অবলা জিনিসপত্রের উপর ওর রাগটা দেখাচ্ছে। এই যে রিন কি করতে পারে এখনো কেউ জানে না। আমি আমার স্বার্থের জন্য সব করতে পারি। আমি সেইটাই করব। আহমেদ, তোমাকে তো আমার করে ছাড়বই, দেখিস। অন্যদিকে আমার পরিবার আর নীলার পরিবার বসে বসে কথা বলছে। ভাই মিরাজ, আমরা চেয়েছিলাম দুজনের বিয়ে অনেক বড় করে দিব, কিন্তু এটা কি হলো? তারপরও ছেলে মেয়ে একটা ভুল করে ফেলেছে। এখন কি করবি বল? ঠিক বলছিস। এখন কি করা যায়? বাবা তুমি বলো। যেটা হয়ে গেছে সেটা থাক। আমি বলি কি, তাদের আনুষ্ঠানিকভাবে কাল বিয়ে দিয়ে দিই, পরে না হয় বড় করব। তাহলে আঙ্কেলের কথা মতো হবে, কি বলিস মিরাজ? ওকে বাবা, যেটা বলবে সেটা হবে। কিছু ওই শয়তান দুইটা কই এখনো আসলো না কেন? বাবা ওরা মনে হয় ঘোরাঘুরি করছে, সময় হলে আসবেনি। আমরা বরং এই দিকের কিছু কাজ করি, কেমন? এটা ভালো হবে। এইদিকে আমি আর নীলা বিকাল পর্যন্ত ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজ দিনটা আমার স্বপ্নের মতোই কেটেছে। নিজের প্রিয় মানুষটাকে এইভাবে কাছে পাবো আমি জীবনেও ভাবতে পারিনি। আমি চেয়েছিলাম নীলার রাগ দেখিয়ে আমাকে ধমক দিয়ে আমার রাগ ভাঙাবে, কিন্তু না, রাগ ভাঙালো ঠিকই, কিন্তু জোর করে বিয়েও করে নিল। আমি মনের চোখে গাড়ি চালাচ্ছি আর নীলা আমার কাঁধে মাথা দিয়ে আছে। হঠাৎ নীলা বলল, আচ্ছা আহমেদ, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি দুষ্টুমি করে বললাম, খুবই ভালোবাসি। আমি তো আপনাকে ভালোবাসি না। একটা ছেলে এতটা অপমানিত হওয়ার পরে কিভাবে ভালোবাসে? প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি এটা করতে চাইনি। সেটা যাই হোক, আমি তো কষ্ট পেয়েছি। আচ্ছা, আপনার আকাশ নাকি কার সাথে যেন বিয়ের কথা চলছিল না? আরে ধুর, ওটা তো আমার একটা গার্ড ছিল, তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা বের করার জন্য। আর দেখেন, যেদিন বললাম সেদিন অপমানিত হলাম। তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? অনেক কষ্ট পেয়েছি। নিজের প্রিয় মানুষের কাছ থেকে অপমান উপহার পাওয়াটা কতটা কষ্টদায়ক সেটা একমাত্র সে বোঝে যে পেয়েছে। ওলে বাবুরে, আমার জামাইটা অনেক কষ্ট পেয়েছো তাই না? চিন্তা করিও না, আজ থেকে ভালোবাসা দিব, কেমন? এভাবে দুজন কথা বলতে বলতে আমাদের বাড়িতে চলে আসলাম। নীলা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকাতেই নীলা বলল, ওয়াও, এত সুন্দর বাড়ি, এটা তোমাদের? আমি বললাম, হুম। আচ্ছা, এখানে দাঁড়িয়ে না থেকে আমাকে নিয়ে যাও। আমাকে নিয়ে যাও মানে? নীলা আমার মাথায় আলতো করে হাত দিয়ে থাপ্পড় দিল। আরে গাধা, নতুন বউকে ঘরে কোলে করে নিয়ে যেতে হয়, এটা তুমি জানো না? হ্যাঁ, তোমার মতো আলুর বস্তাকে আমি কোলে করে নিয়ে যাব? প্রশ্নই আসে না।
কি বললি কুত্তা? আমি আলুর বস্তা? আমি আলুর বস্তা তাই না? তুই আলুর বস্তা, তোর 14 গোষ্ঠী আলুর বস্তা। আর নীলা কি করছো? ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি তো। ব্যথা পাওয়ার জন্যই ধরছি। এই বলে আমার চল ছেড়ে দিয়ে নীল আবারও বলল, আমি এখান থেকে এক পাও দিব না যতক্ষণ না 20 বার কান ধরে উঠবস করবি। কি? কান ধরে উঠবস? এটা কখনোই সম্ভব না। তাহলে আমি তোর বাসায় যাব না। না গেলে নাই, আমি যাই কেমন? হুম, যাও। আর আমি আব্বুকে কল দিয়ে বলবো আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করে এখন অস্বীকার করছে, তাই বাড়িতে নিয়ে যাচ্ছে না। ও বাবা, কি মিথ্যা কথা! জোর করে তুমি আমাকে বিয়ে করছো, আমি না। সেটা বাবা তো আর জানে না। তাই তো। এখন যদি এই কথা বলি তখন তোমার কি হবে একটু ভাবো। তাই বলছি সুন্দর করে কান ধরে উঠবস করে তারপর আমাকে নিয়ে যাও। দেখো এখন কেউ নাই, এটা সুযোগ। আল্লাহ, কোন মেয়ের পাল্লায় পড়লাম? যেই মেয়ে গলায় ঝুলছে, কিছু বলতে গেলে রাগ দেখায়, আর কিছু বলতে গেলে ব্ল্যাকমেল করে। এই মেয়ে আমার জীবন একদম তেনা তেনা করে দেবে। কি হলো? আমি কিন্তু ফোন দিতেছি। না না, তার লাগবে না। তারপর আশেপাশে তাকিয়ে নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও কান ধরে উঠবস করতে লাগলাম। এইভাবে বাচ্চাবার উঠবস করতেই নীলা হাসতে হাসতে বলল, পাগল একটা। আর লাগবে না উঠবস করতে, অনেক হয়েছে, এখন আমাকে নিয়ে চলো। আর আমি তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছি। কি সুন্দর তার হাসি, খুব মায়াবী মুখ, দেখলেই মন জুড়িয়ে যায়। এইভাবে তাকিয়ে থাকবে নাকি নিয়ে যাবে আমাকে? নীলার কথায় ভাবনা দেখে ফিরে এসে বললাম, হ্যাঁ নিয়ে যাচ্ছি। এটা বলে নীলাকে কোলে তুলে নিলাম। আর নীলা তার 2 হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। তারপর অনেক কষ্ট করে এই আলুর বস্তা থুকু নীলাকে বাসার দরজার সামনে নিয়ে এসে নামিয়ে দিলাম। বাসায় ঢুকতে দেখি সবাই একসাথে সোফায় বসে আড্ডা দিচ্ছে। নীলার বাবা মা, আমার পরিবারের সবাই। আম্মু তোমার কোন দূর পোলা আকাম করে আইছে। এটা বলতে আম্মু নেহালের দিকে রাগে চোখে তাকাতেই নেহাল চুপ করে রইল। আর বাকি সবাই নেহালের কথায় মুসকে মুসকে হাসতেছিল। তারপর আম্মু নীলার কাছে গিয়ে তাকে ধরে সোফাতে বসালো। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। এদিকে সবাই নীলাকে পেয়ে অনেক খুশি। সবাই ঠিক করেছে নীলা আজ থেকে আমাদের এখানে থাকবে এবং 2 দিন পর একটা বড় অনুষ্ঠানও করবে। আব্বু আর তার বন্ধু রুমে বসে আড্ডা দিচ্ছে। আম্মু আর নীলার মা রান্নাঘরে রান্না করছে। আর নেহাল আর নীলা আমার রুমে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ নেহাল বলে উঠলো, আচ্ছা ভাবি, তোমার কি কোনো বোন নাই? না মানে তোমার আপু আম্মুর আসলো, কিন্তু অন্য কাউকে তো দেখলাম না যে। কি দেবরজি, আমার বোন দিয়ে কি করবা? না মানে মানে আমার ভাই তো বিয়ে করে নিয়েছে, এখন বাকি আমি। আর যদি তোমার বোন থাকে তাহলে দুজন এক বাড়িতে, বুঝতে পারছো? ওরে হারামি, তাহলে এই তোমার মনে ছিল? কিন্তু তোমার জন্য অনেক দুঃখ লাগছে। আমার তো বোন নেই, যদি থাকতো তাহলে দেখা যেত। আচ্ছা সমস্যা নেই। তারপর তারা দেবর ভাবি মিলে গল্প করতে লাগলো। এইদিকে আমি আমার লোক রানাকে কল দিয়ে বললাম, কিরে পরিস্থিতি কেমন? ভাই ভালো না। মন্ত্রী তার 2 ছেলেকে হারিয়ে প্রায় পাগল। যে কোনো টাইমে এসকে এর সাথে মিলে কিছু একটা করতে পারে। হ্যাঁ, তোরা সাবধানে কাজ কর। আমাদের দরকার এসকে, তাকে এখনো কেউ চেনে না। আচ্ছা ভাই, এত কিছু করে মন্ত্রী শালারে তুলে নিয়ে আসলে কেমন হয়? তার কাছ থেকে সব জেনে নেব। আরে না ভাই, মন্ত্রী এখনো পাওয়ারে আছে। এটা বলা যতটা সহজ ততটাই কঠিন। সময় হলে সব করব, আগে এসকের খোঁজ লাগা। ওকে ভাই। আরও কিছুক্ষণ ছাদে থেকে নিচে নামলাম রাতে খাবার খাওয়ার জন্য। সবাই মিলে খাবার খাওয়া শেষ করে যখনই উপরে যাব তার আগে দাদু বলল, আহমদ, ওপরে না গিয়ে সোফায় গিয়ে বসো, কতক্ষণ আড্ডা দিব। দাদা নাতি অনেক দিন হয়ে গেল আড্ডা দেই না। ওকে দাদু। তারপর আমি সোফায় বসে টিভি দেখছি আর দাদু খাবার খাচ্ছে। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। নেহাল আঙ্কেল, আমি, দাদু, বাবা সবাই বসে আড্ডা দিচ্ছি। আর আম্মু আন্টি নীলাকে ওপরে নিয়ে গেল। তা দাদু ভাই, আমারও তো বলছিলাম তোমাকে বিয়ে করাবো, তারপরেও কেন এই কাজ করলাম? আরে দাদু, আমি এটা ইচ্ছে করে করেছি নাকি? আমি তো চেয়েছিলাম তোমাদের জানাবো, তারপর তোমাদের মত নিয়ে বিয়ে করব। তাহলে এই কাজ করলি কেন? তারপর একে একে সব বলতে লাগলাম, কিন্তু আমি যে অফিসার নাইমকে মেরেছি সেটা বলিনি। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। এইবার আমার ভাইটাকে টাইট দেওয়ার মতো একটা ভালো ভাবি আইছি। তুই ঠিক বলছিস। আচ্ছা আহমদ, অফিসে কখন জয়েন করবা? যখন আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, এইবার কিছুটা চিন্তামুক্ত হলাম।
কেন, কি হয়েছে? তুমি জানো না দাদু ভাই, তোমার আব্বু যাওয়ার পরে 2 বছর ভালোভাবে কোম্পানি চালাতে পারলো, পরে কি হলো জানি না, কোম্পানি শেয়ার ডাউন হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানি আগে ছিল 1 নম্বর, আর এখন 30 নম্বরে। আচ্ছা, এখন 1 নম্বরে কে আছে? আর কোম্পানি, কিন্তু এই কোম্পানি আগে আমাদের নিচে ছিল, আমাদের ডাউন হওয়াতে 1 নম্বরে চলে গিয়েছে, এখন সেই আগের অবস্থানে আছে। ও, ওটা তো অনেক বড় কোম্পানি। আচ্ছা, এই কোম্পানির মালিকের সাথে কখনো কথা হয়েছে? না, এই কোম্পানি ওনারকে কেউ দেখেনি। ও আচ্ছা দাদু, বাবাকে বাড়ি থেকে বের কেন করা হয়েছে? এটা কিন্তু বাবা আমাকে বলেনি। অনেক জানতে চেয়েছিলাম। দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলতে শুরু করলো। আমাদের কোম্পানিতে একটা সময় গিয়ে আমাদের কোম্পানি দেশের টপ নিয়ে গেলাম, আর তখন তুই 14, আর তোর ছোট ভাই ছিল মনে হয় 4 বছর। তোর আব্বু গিয়েছিল ঢাকাতে একটা জরুরি মিটিং করতে, আমারও যাওয়ার কথা, কিন্তু আমার অসুস্থতার জন্য যেতে পারিনি। তোর আব্বার সেখান থেকে আসার কথা ছিল পরের দিন, কিন্তু তোর বাবা পরের দিন আর আসলো না। আমি তোর আব্বুর ফোনে যতবার কল দিলাম ততবার বন্ধ বলেছে। অনেক চিন্তা হয়েছিল, তাই এখানকার পুলিশকে জানাই। পরে তারা বলল তোর আব্বু নাকি ড্রাগস সহ ধরা পড়েছে, এবং সে নাকি মেয়ে পাচারের সাথে জড়িত ছিল, তাই তাকে পুলিশ ধরেছে, এবং ধরা অবস্থায় তোর আব্বু নেশাগ্রস্ত ছিল। এই সব শুনে আমার একটু বিশ্বাস হচ্ছিল না, তাই আমি সাথে সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানকার থানাতে গিয়ে দেখি আসলে সত্যি তোর আব্বু নেশা করছে, এবং অনেক রাগ হয়েছিল। নিজের মধ্যে রাগ কন্ট্রোল করে তোর আব্বুকে জেল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসলাম। তারপরের দিন রাগের মাথায় অনেক কিছু বললাম। তোর আব্বু আমাকে কিছু বলতে চাইছিল, বাট আমি শুনিনি। পরে রাগের মাথায় বলে দিলাম তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। এটা বলতে তোর আব্বু আর কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলো। তখন তোর আম্মু আর তুই বলছিলি যে বাড়িতে আমার বাবা জায়গা নেই, সেখানে আমরাও থাকবো না, কিন্তু পরে তোরা বাড়ি থেকে বের হয়ে চলে গেলি। পরে তোদের অনেক খুঁজছি, কিন্তু পাইনি। একদিনও তো তোর আব্বুকে দেখছিলাম, কিন্তু আমার সাথে কথা বলনি। তার অনেক চেষ্টাও করলাম, তারপরেও তোদের পাইনি। আচ্ছা বাবা, এখন তুমি বলো সেদিন কি হয়েছিল? আমি গিয়েছিলাম মিটিং করতে, এবং মিটিং কাটাকাটি শেষে ডিল আমরা পাই। পরে একটা পার্টির আয়োজন করে সেখানে আমাদের যেতে বলছে, আর আমি না করে দিলাম, কিন্তু তারা অনেক জোরাজোরি করে আমাকে পার্টিতে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছুক্ষণ থাকতে একটা ওয়েটার শরবত নিয়ে আসলো, আর আমি খেলাম। এরপর আর কিছু মনে নেই। আচ্ছা বাবা, কোম্পানির নাম কি ছিল? আর আর ও আচ্ছা। আচ্ছা, তোর অ্যাক্সিডেন্ট কখন হলো মিরাজ? 1 বছর আগে আমি আর রফিক বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসার সময় হয়েছিল। তখন আমি বললাম, এটা অ্যাক্সিডেন্ট না বাবা, আর আঙ্কেলকে মারার প্ল্যান ছিল। আমার এই কথা শুনে বাবা অবাক হয়ে বলে উঠলো, তুই কেমনে জানিস? তারপর আমি একে একে সব বলতে লাগলাম। আমার কথা শুনে বাবা বলে উঠলো, এটা শুনে আমি একটু মুচকে হাসি দিলাম। তখন দাদু বলল, আহমদ, এইবার রুমে যাও, বৌমা অপেক্ষা করছে। দাদু আর একটু থাকি? না, অনেক রাত হয়ে গিয়েছে, থাকতে হবে না। তারপর এক ধরনের জোর করেই আমাকে সেখান থেকে পাঠিয়ে দিল। এখন দাঁড়িয়েছি নিজের রুমের সামনে। ভেতরে যেতে ভয় করছে, কারণ আজ থেকে এখানে একটা বড় গণ্ডি থাকবে। আমি বুকে এক বালতি সাহস নিয়ে রুমে ঢুকে দেখি বউ আমার বিছানায় বসে আছে। আমার উপস্থিতি টের পেয়ে নীলা বিছানা থেকে নেমে কোমরে শাড়ি গুজে কি যেন খুঁজতে লাগলো। আমি তো মনে করছি বউ আমাকে সালাম করতে আসছে, কিন্তু সে তো কিছু একটা খুঁজছে। নীলা, কিছু কি খুঁজতেছো? আমি ঝাড়ু খুঁজতেছি। ওই তো আলমারির উপরে আছে। আরে ওমা, মারছো কেন? কি দোষ করেছি আমি? হায় রে, এ তো আমি নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম। যদি জানতাম ঝাড়ু দিয়ে আমাকে মারবে, তাহলে তো জীবনে বলতাম না। নীলা একটু রাগী গলায় বলল, কি দোষ করছস মানে? কয়টা বাজে? এটা কি তোর রুমে আসার সময়? সবাই মিলে আড্ডা দিতে দেরি হয়ে গেল। তো আসলি কেন সেখানে আড্ডা দিতে? আচ্ছা সরি, আর এমন করবো না। নীলার হাত ধরলাম, ধরে বললাম, আইসে দরদ দেখাইতে। ওই স্যার, আমার হাত ধরবি না। এটা বলে এক ঝাটকা দিয়ে হাত সরিয়ে নিল নীলা, আর বলল, আগে দেরি করে আসার জন্য শাস্তি পেতে হবে, তারপর আমার হাত ধরবি। কিসের শাস্তি? কান ধরে 20 বার উঠবস করবা, তারপর আমাকে ধরবা।
একটু বেশি হয়ে গেল না? আর একটু কম করলে হতো। না, এটা কম হইছে। এইবার 50 বার কান ধরে উঠবস কর। নীলা, জানো, যেটা বলছি সেটা করো। কি আর করব? আমার হিটলার বউ কইছে তার না পেরে থাকি, তাই আমি আমার এক হাত দিয়ে আমার কান ধরলাম, আর এক হাত দিয়ে নীলার কান ধরলাম। এটা কি হলো? তুমি আমার কান ধরলা কেন? ও মা, তুমি আমার বউ, আর স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক, তাই আমার সাথে তুমি উঠবস করবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি সত্যি একটা ফাজিল ছেলে। আজকে একটা স্পেশাল রাত বলে বেঁচে গেলে। আর যদি এমন হয় তারপর তোর খবর আছে। ওকে, বসো। আচ্ছা, এখন যদি অনুমতি পাই তাহলে দুইজন কি 2 রাকাত নামাজ পড়তে পারি? কেন নয়, চলো। তারপর দুজন উঁচু করে এসে 2 রাকাত নামাজ পড়ে পরবর্তী পথ চলার জন্য দোয়া করলাম। নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আহমদ, শোনো, হ্যাঁ বলো। আমার একটা বেবি লাগবে। ও, তা বেবি কেন লাগবে? তুমি নিজেই তো একটা বাচ্চা। কি বললি? আমি বাচ্চা? দাঁড়া, এই বাচ্চা কি করতে পারে দেখাচ্ছি। এই বলে নীলা আমার পেটের উপর চড়ে বসলো। আমি বাচ্চা হলে আমার সাথে প্রেম করলি কেন? বিয়ে করলি কেন? মনে হয় আমি নিজে থেকে তোমার কাছে গেছি, তুমি জোর করে প্রেম বিয়ে সব কিছু করলে। আচ্ছা, সব কিছু যখন জোর করেই করছি, তাহলে আজ জোর করে তোর ইজ্জতও লুটপাট করবো। না, এটা করো না। আমি কিন্তু পোলা নির্যাতনের মামলা দিমু কইলাম। তোর যেটা ইচ্ছা সেটা করিস, এখন আমাকে আমার কাজ করতে দে। এই বলে নীলা আমার ঠোঁটের উপর হামলা করলো। আমি প্রথমে নিজেকে ছাড়াতে চাইলেও পরে আর ছাড়ালাম না। এরপর ওইগুলো আপনারা নিজেরা বিয়ে করে জেনে নিন। সকালবেলা নীলা আমার বুকে মাথা গুঁজে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি গভীর ঘুমে থাকাতে নীলা আমাকে না ডেকেই সে ফোন ধরলো। গুড মর্নিং আহমদ। গুড মর্নিং টু। কে আপনি? আর আহমদকে কিভাবে চিনেন? কে মানে? আমি আহমদের হবো বউ। আহমদ কোথায়? তাকে দেন। আহমদ তো আমার বুকে শুয়ে আছে। আপনার বুকে মানে? আমার স্বামী আমার বুকেই তো থাকবে। স্বামী মানে? আহমদ বিয়ে করলো কখন? এবং তো কালকে হয়েছে। না, আমি এটা বিশ্বাস করি না। আহমদ এই কাজ করতে পারে না। আপনি আহমদকে ফোনটা দেন। এইদিকে আমি নীলার আওয়াজ পেয়ে জেগে গেলাম। কি হয়েছে? ফোনে কার সাথে কথা বলতেছো? কে জানে তোমাকে বলেছে সে নাকি তোমার হবু বউ? কই আমাকে দাও, আমি কথা বলি। এই যে আপনার সাথে আহমেদ কথা বলবে, নেন কথা বলেন। তারপরে আমি নীলার হাত থেকে ফোনটা নিয়ে, হ্যালো, কে বলছেন? আমি জেরিন বলছি। তুমি নাকি বিয়ে করছো আর আমি জানি না? ও জেরিন, তুই? হ্যাঁ, আমি বিয়ে করেছি। ও, কাকে করছো? নীলাকে। জেরিনের এই কথা শুনে রাগে ফোন আছাড় দিয়ে ভেঙে ফেললো। না, এটা কিভাবে সম্ভব? এত কিছু করার পরেও ওই মেয়েকে কিভাবে বিয়ে করলো আহমদ? নীলা, তুই আমার জানকে বিয়ে করছো, আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ, কিন্তু তোকে আমি কিছুতে সুখে থাকতে দেব না। আমি যে করে হোক আহমদকে আমার করে নেব। এইদিকে আমি হ্যালো হ্যালো বলেই যাচ্ছি, কিন্তু ফোন কেটে গেল। আমি ফোন রাখাতেই নীলা আমার দিকে রাগে মোটে তাকিয়ে বলল, জেরিন তোকে হবু স্বামী বললো কেন? আরে বন্ধু, তাই দুষ্টুমি করছিল। তোকে ওর সাথে কথা বলতে মানা করছিলাম না, তারপরেও কথা বললি কেন? সরি, আর বলবো না। রাখ তোর সরি, তুই আমার সাথে আর কথা বলবি না। এই বলে নীলা যখন ওয়াশরুমের দিকে যাবে, তখন আমি নীলার হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। ওই কুত্তা, তুই আমাকে ধরলি কেন? স্যার আমাকে ছাড় বলছি। এত সুন্দর বউকে না ধরে পারি বলো? একদম ফ্ল্যাট করবি না বলে দিলাম। সরি বললাম তো, আর বলবো না কথা ওর সাথে। কথা না, তুই ওর আশেপাশেও যাবি না। আচ্ছা যাও, যাবো না, কিন্তু কেন সেটা বলবা? জেরিন তোমাকে পছন্দ করে, সেটা তোমাকে অফিসে অপমান করার পরে রিজাইন দেওয়ার সময় বলে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা যাওয়ার বলবো না। ধন্যবাদ আমার কিউট জামাই। আচ্ছা এখন ছাড়ো, ফ্রেশ হতে হবে। না, ছাড়বো না, ধরছি যখন। একদম শৈতানি করবা না বলে দিলাম। দেরি হচ্ছে, খাবার বানাতে হবে, ছাড়ো। এটা বললে তো হবে না, কাজে যখন পেয়েছি রাতের প্রতিশোধ নিব। এটা বলে নীলা ঠোঁট আলতো করে আমার দখলে নিয়ে নিলাম। তখনই দরজা ধাক্কা দিল ছোট ভাই, আর বলল, ভাই আর কত কমাবি? পাপি উঠো, সকাল হয়ে গেছে, আম্মু খাবার খেতে ডাকছে। নেহালের ডাক শুনে নীলাকে ছেড়ে দিলাম। এই বলার জন্য শান্তিমতো থাকতেও পারবো না। এখানে আমার দেবরকে কিচ্ছু বলবে না, সব দোষ তোমার। তোমার জন্য দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, দেরি যখন হচ্ছে চলো দুইজন একসাথে ফ্রেশ হবো। এটা বলে নীলাকে কোলে করে ফ্রেশ হতে চলে গেলাম। দুইজনে একসাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামলাম।
খাবার খেতে সবাই মিলে হাসি মজা করে নাস্তা করে আমি রুমে চলে আসলাম। আর নীলা আপুর কাজে হাত বাড়িয়ে দিচ্ছে। আমি রুমে এসে ফোন টিপছি, এমন সময় একটা কল আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন কাটলো বিয়ের রাত তোমার? আমি স্যারের এমন কথা শুনে একটু অবাক এবং একটু লজ্জা পেলাম। থাক, আর লজ্জা পেতে হবে না। তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। জি স্যার, বলেন। যদিও কেমনে বলবো ভেবে পাচ্ছি না, তারপরও বলছি, তোমাকে আমার সাথে জরুরিভাবে দেখা করতে হবে। আর এমনভাবে বলছেন কেন? আপনি আমার স্যার, আমাকে আদেশ করুন শুধু কোথায় আসতে হবে। এই জায়গায় সকাল 10টার মধ্যে চলে আসো। ওকে স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি। সাথে কি কাউকে আনবো? না, কাউকে না, তুমি আসো। ওকে স্যার। এই বলে ফোন কেটে দিয়ে বের হয়ে গেলাম। সবার সাথে বিদায় নিয়ে স্যারের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে বললাম, আরে রিফাত, এত উতলা কেন হয়ে যাচ্ছিস? একটু সময় নে, পরিস্থিতি ঠান্ডা হোক। উতলা হব না, আমার দুই ছেলেকে ওই কুত্তার মেরে ফেললো, আর তুই আছিস, আমি মাথা ঠান্ডা করব? দেখ, তোর শুধু ছেলে মরছে আর আমার কোটি কোটি টাকা লস, আর আমি এখন ব্যবসাও করতে পারছি না। ছেলেটার খুব চালাক, শালাকে শালার জালে ফেলে মারবো, শুধু সময়ের অপেক্ষা। তুই তো বড় একজন। দেখ, ভুলেও আমার নাম বা পরিচয় বলবি না, এখানে দেওয়ালের কান আছে। আর আমি যত বড় কিছু হই না কেন, শালা একটা পাকা খেলোয়াড়, কোথায় থেকে কি করবে তুইও টেনে পাবি না। তোর কথা তোর কাছে রাখ, তোর কথা মতো চলে গেলে হয়তো দেখবো আমি নিজে উপরে চলে যাব। থাক, তোকে আর কিছু করতে হবে না, যা করার আমি করছি। আজকে তুই মাল, আর বিদেশ থেকে স্পেশাল ফোর্স নিয়ে আসতেছি। আগে ওই হালাকে, তারপর থেকে আমার রাজস্ব হবে এই দেশে। এই বলে রিফাত রহমান রাগ দেখিয়ে হনন করে চলে গেল। আর চলে যাওয়ার দিকেই তাকিয়ে আছে এসকে, আর একটা মুচকে হাসি দিয়ে বলল, হ্যাঁ, এটাও গেল তাহলে। তুই হয়তো এই আহমদ মালকে চিনিস না, তাই এমন করছিস। কর, আমার সমস্যা নেই। এখন থেকে সব কিছুর আমার আগাও খাবো, গুড়াও খাবো। কই একদিন ব্যবসাতে লস গেল, সমস্যা নেই। এদিকে আমি স্যারের দেওয়া ঠিকানাতে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি স্যার বসে আছে। আচ্ছা, আমি স্যার স্যার বলছি কেন? তার পরিচয় কি? আচ্ছা, আমি এখন বলি। স্যারের নাম হচ্ছে আব্দুল রাজ্জাক। তিনি চট্টগ্রাম বিভাগের আর্মির হেড অফিসার। এবং সবাই জানে আমি এখন আর্মিতে চাকরি করি না, কিন্তু আমি স্যারের অধীনে এসকে ধরার জন্য সিক্রেট এজেন্ট হিসেবে আছি। এটা শুধু আমি আর স্যারই জানে। তা ওইদিকের কি খবর? স্যার, আস্তে আস্তে গোড়ায় পৌঁছাচ্ছি। আচ্ছা, এই এসকে কে বা কোথায় থাকে? তুমি কি তার কোনো খোঁজ পেয়েছো? না স্যার, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি, তবে আমি তাকে খুঁজে বের করব। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। স্যার, আমার মনে হয় নাইম স্যারও এসকের লোক আরও আছে আমাদের স্পেশাল ফোর্সে। হতে পারে। আচ্ছা, আমি নিজামুদ্দিনকে বলে খোঁজ লাগাবো। ওকে স্যার। তা আমাকে এখানে ডাকার কারণ কি? খবর আছে আগামী 20 তারিখের মধ্যে দেশের ভিতরে অনেক মারাত্মক অস্ত্র ও বোমা আসবে। যদি এইসব আসে তাহলে কিন্তু এসকে এই দেশ ধ্বংস করে দিবে। আজও সে 2 তারিখ, তার মানে আর 18 দিন সময় আছে। সমস্যা নেই স্যার, আমি থাকতে এটা কোনোভাবেই সম্ভব হবে না, আর সব প্ল্যান করে রাখবো। ওকে, তুমি তোমার মতো করে করিও। আর স্যার, এই মিশনের কথা যাতে কেউ না জানে। ওকে, জানবে না। আচ্ছা, আরেকটা কথা, তুমি মন্ত্রী রিফাত রহমানকে ধরছো না কেন? তাকে ধরলে তো সব সমাধান হয়ে যায়। স্যার, আপনি জানেন না, ওই শালা তার প্রথম ছেলে মরার পর তার হালকা কুকর্ম জানাজানি হতে লুকিয়ে আছে। এখন তার এক ছেলে গেছে, এখন তার সব খারাপ কাজ লোকে জানে। এখন কি করে বের হবে? তাহলে খোঁজ লাগাও। ওই শয়তানকেই খুঁজতেছি, পাচ্ছি না। ওকে, এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না, দরকার হলে কল দেব, কেমন? ওকে স্যার। তারপর আমি আমার মতো স্যারের মতো করে চলে গেল। বাড়ি যাওয়ার পথে ফুচকা দেখতে পেলাম, তাই দেরি না করে নীলার জন্য ফুচকা নিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম। তারপর রুমে ঢুকে দেখি নীলা আয়নার সামনে বসে চুল শুকাচ্ছে। আমি দেরি না করেই নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার চুলে মুখ ডুবিয়ে দিলাম। কি সুন্দর সুগন্ধ, কি এক অজানা নেশা কাজ করছে। এদিকে আমার ছোঁয়া পেতেই নীলার শরীরে যেন কারেন্ট বয়ে গেল। এই কি করছো কি? আমি আমার বউয়ের সাথে যেটা ইচ্ছে সেটা করব, তাতে তোমার কি? হ্যাঁ, তার স্বামী মশাই, আমি যে তোমার বউ এটা কি তোমার মাত্র মনে হলো? না, মাত্র কেন মনে হবে? তাহলে আমাকে না বলে কোথায় চলে গিয়েছো? একটা কাজ ছিল সেখানে। আচ্ছা, আমার না চকলেট খেতে মন চাইছে। তা আমাকে কেন বলছো? আসার সময় নিয়ে আসলেই তো হতো।
সেটা যেটা তোমার কাছে আছে। একদম আজে বাজে চিন্তা মাথায় আনবে না বলে দিলাম। যাও ফ্রেশ হয়ে আসো, একটু পর খাবার খেতে ডাকবে। আচ্ছা যাব, একটা দিয়ে যাও না আমার বউ। মার খাবা নাকি যাইবা? ধ্যাত, তোমার কাছে আর আসবেই না, আমি দেখাবো মজা। এটা বলে ফ্রেশ হতে চলে গেলাম। আর নীলা আমার যাওয়ার দিকে তাকিয়ে মুসকে একটা হাসি দিয়ে বলল, পাগল একটা, আমিও দেখবো তুমি আমার উপর কতক্ষণ রাগ করে থাকতে পারো। এটা বলে বিছানার দিকে তাকাতে নীলা দেখতে পেল পলিথিনে কিছু একটা আছে। তাই নীলা বিছানার সামনে গিয়ে পলিথিন খুলে দেখে সেখানে ফুচকা। পাগলটা আমার জন্য ফুচকা আনলো আর আমি নাকি তারে রাগিয়ে দিলাম। থাক, আহমদ ফ্রেশ হয়ে আসুক, দেখা যাবে নি। এইদিকে আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি নীলা নেই, মনে হয় নিচে গেছে। আমি রেডি হয়ে খাবার খেতে গেলাম। সবাই দিকে খাবার টেবিলে বসে আছে। আরে তোমরা বসে আছো কেন? খাবার খাও। আমরা তোর জন্য বসে আছি, আয় খেতে বস। তারপর সবাই মিলে একসাথে বসে খাবার খেতে লাগলাম। খাবারের আর স্বাদ আলাদা, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমি আর কিছু না ভেবে খাবার খাওয়া শেষ করে তারপর বললাম, আম্মু আজকের খাবারটা কেমন যেন অন্যরকম লাগছে। লাগবে না, আজ আমার বৌমা বানিয়েছে খাবার। তাই তো বলি, আজকের খাবার কেমন যেন মজা হলো না কেন। এটা বলে নীলার দিকে তাকাতেই দেখি নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। মিথ্যে কেন বলছো ভাইয়া? খাবার তো অনেক মজা হয়েছে। তোমাদের কাছে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগেনি। তোর যাতে আমার নাত বউয়ের রান্না ভালো লাগেনি তাহলে আজ থেকে বাইরে খাবি। নীলামা, আজ থেকে বাড়িতে আহমদের খাবার বন্ধ। যাক বাবা, চেয়েছিলাম মজা করতে, পেয়ে গেলাম শাস্তি। দাদু, তুমি ঠিক বলছো। আরে দাদু, এমন করে বলছো কেন? আমি তো মজা করছিলাম। আমার কথা শুনে দাদু আর কিছু বলতে যাবে, তার আগে দাদুর ফোনটা বেজে উঠলো। তাই দাদু ফোন ধরে বলল, হ্যালো মামুন, ফোন দিলি যে, কিছু কি হয়েছে? না, তেমন কিছু না, আসলে 2টা বাজে একটা মিটিং আছে, তাই আমি করব নাকি আপনি? থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার নাতি যাবে। ওকে স্যার, তাহলে আমি ফাইল গুছিয়ে রাখছি। করো। দাদু কিছু কি হয়েছে? তোকে অফিসে যেতে হবে, 2টার দিকে মিটিং হবে। ও আচ্ছা, যাব। দেখ, আমাদের এখন সাবধানে কাজ করতে হবে, কারণ কোম্পানি এখন অনেক লসে আছে। দাদু তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। এটা বলে খাবার টেবিল থেকে উঠে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে ফোনে কিছু কাজ করছি। হঠাৎ নীলা আমার গায়ের উপর উঠেই আমার ফোন হাত থেকে নিয়ে একপাশে রেখে দিল। এটা কি হলো? এমন করছেন কেন? আমার বর, আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? আমার সব নামেন আমার উপর থেকে। না, নামবো না। আগে বল, আমার রান্নার মজা হয়নি এটা কেন বললি? আমার মুখ, আমি যা ইচ্ছে তাই বলবো। এখন আমার উপর থেকে নামো। ও মা গো, আমার জামাইয়ের এত রাগ কোত্থেকে আসে গো? আমি আপনাকে বলতে বাধ্য নেই, এখন আপনি আমার উপর থেকে নামেন তো, আমার ভালো লাগছে না। ও আচ্ছা, এটা আগে বলবে না? তোমার ভাল লাগছে না, দাঁড়াও, তোমার ভালো লাগার ওষুধ আমার কাছে আছে, আমি দিচ্ছি। নীলা এটা বলেই আমার ঠোঁট তার দখলে নিয়ে নিল। 5 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। আরেকটু হলে তো চলে যেতাম। কোথায়? ওপরে। তারপর নীলা আমার বুকে ছোট বাচ্চাদের মতো করে মাথা রেখে বলল, আহমদ, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে পাগলি, এমন করে বলছে কেন? আমি কোথায় যাবো? হ্যাঁ, আহমদ, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আমার রাগী বসকে অনেক ভালোবাসি। তারপর নীলার সাথে হাসি মজায় কথা বলতে লাগলাম। এইভাবে কথা বলতে বলতে দেখি অফিসের টাইম হয়ে গেছে। তারপর আমি দেরি না করে রেডি হয়ে নীলাকে বললাম, তোমার আর আমার ভাইয়ের জন্য ফুচকা এনেছিলাম, খেয়ে নিও। আমি অফিসে গেলাম, আল্লাহ হাফিজ। এটা বলে রুম থেকে বের হয়ে দাদু, বাবা, আম্মুর থেকে দোয়া নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে আসতেই সবাই স্বাগত জানালো। নতুন এমডি বলে কথা। সবার শেষে একটা মেয়ে বলে উঠলো, অভিনন্দন স্যার। আমি মেয়েটার হাত থেকে ফুলগুলো নিয়ে একটা মুচকে হাসি দিয়ে কেবিনে চলে গেলাম। আমার পিছন পিছন ম্যানেজার আঙ্কেল আসতে লাগলো। তা আহমদ বাবা, কেমন লাগছে তোমার কেবিন? আমি আগে মাঝে মধ্যে অফিসে আসলেও ম্যানেজার আঙ্কেল আমাকে অনেক আদর করতো, একদম নিজের ছেলের মতো করে। আর যদি আমাকে স্যার বলতো তখন আমি রাগ করতাম। আমি মানা করছি না স্যার বলতে, তাই ম্যানেজার আঙ্কেল আমার নাম ধরে ডাকে। হ্যাঁ আঙ্কেল, অনেক সুন্দর লাগছে। তা মিটিং কখন? ম্যান পচার আঙ্কেল, তারা তো চলে এসেছে। এখন যদি আপনি বলে তাহলে মিটিং রুমে গিয়ে মিটিং করতে পারি। ওকে আঙ্কেল, চলেন। তারপর আমি আঙ্কেলের থেকে সব কিছু ফাইল বুঝিয়ে নিয়ে আমি আর আঙ্কেল মিটিং রুমে গেলাম। সেখানে প্রায় 2 ঘন্টা মিটিং করার পর আমরা প্রজেক্টটা পেলাম। অনেক খুশি লাগছে, জীবনের প্রথম মিটিং, আর এতেও সফল।
নিজের মধ্যে একটা ভাব চলে আসছে। মিটিং শেষ করে নিজের কেবিনে বসে পিয়ন চাচাকে বললাম, এই মেয়েকে আমার কেবিনে আসতে বলেন। আমার কথা শুনে পিয়ন চাচা আচ্ছা বাবা বলে চলে গেল। একটু পর দরজার সামন থেকে কেউ বলে উঠলো, স্যার আসবো? আমি বললাম, আসেন মিস জেরিন। তারপর জেরিন আমার কেবিনে ঢুকে বলল, স্যার আমাকে কেন ডাকলেন? দেখো আমরা বন্ধু, সো আমাদের মধ্যে স্যারটার এগুলো চলবে না। তা চাকরি করতে ভালো লাগছে? ভালো লাগবে না কেন? আমার বলতে আমার বন্ধুর অফিস বলে কথা, কিন্তু তুই এটা ঠিক করিসনি। কি? বিয়ে করছিস আর আমাকে বললি না? দেখো আমি বিয়ে করছি এটা আমি নিজেও জানতাম না, আমাকে জোর করে বিয়ে করেছে নীলা। আর তুই করে নিলি? হ্যাঁ, কারণ আমি ভালোবাসি তাই। আমার মুখ এমন কথা শুনে জেরিন মুখ কালো করে বলল, আচ্ছা তুই থাক, আমার অনেক কাজ আছে, সইগুলো করতে হবে। আমি বললাম, ওকে যা। এটা বলতেই জেরিন চলে গেল। আর আমি অফিসের কিছু কাজ দেখতে লাগলাম। অনেক কিছু দেখেই অনেক কিছু বুঝলাম এবং নিশ্চিত হওয়ার জন্য রানাকে কল দিলাম। হ্যালো রানা, এর একটু খোঁজ নাও তো। রানা বলল কালকের মধ্যে পেয়ে যাবেন। তারপর ফোনটা কেটে একটা স্বস্তি নিঃশ্বাস পেলে বসতেই নীলা ফোন দিল। হ্যাঁ, কি বলবা বলো। বাড়িতে কখন আসবা? দেরি হবে, অনেক রাত হতে পারে। ও আচ্ছা, সাবধানে কাজ করো, আর ভুলেও অফিসের কোনো মেয়ের সাথে কথা বলবা না, তা না হলে বুঝতেই পারছো। হ্যাঁ মহারানী, আমি বুঝতে পারছি, কারোর সাথেই বলবো না, হয়েছে? হয়েছে। বাই, আল্লাহ হাফেজ। রাতে সাবধানে আসিও কেমন? ওকে পাগলি। তারপর ফোন কেটে আবারও কাজ করতে লাগলাম। অবিশেষ করে রাতে বাড়ি ফেরার পথে আমার মোবাইলটা বেজে উঠলো। তাকে দেখি নিজামুদ্দিন স্যারের ফোন। হ্যালো স্যার। আহমদ শোনো, একটু পরে রিফাত রহমান ওই জায়গায় একটা ড্রাগসের ডিল করবে, আমি খবর পেয়েছি। এই সুযোগ তাকে ধরার। ওকে স্যার, চিন্তা করবেন না, আমি সামলে নেব। তারপর আমি গাড়ি ঘুরিয়ে স্যারের দেওয়া ঠিকানায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা পরিত্যক্ত গোডাউন। তারপর ভিতরে গিয়ে দেখি কেউ নেই, কিন্তু স্যার যে বললো এখানে বড় একটা ডিল করা হবে, তাই আমি স্যারকে কল দিলাম। স্যার এখানে তো কিছুই দেখছি না। তাহলে আমাকে একজন ইনফর্ম করলো ওইখানে হবে। তাহলে স্যার আমি কি চলে আসবো? ওকে, তাহলে চলে যাও। এই বলে আমি ফোন কেটে দিয়ে যাওয়ার জন্য হাঁটা ধরতেই আমাকে পেছন থেকে মাথায় কেউ বাড়ি মারলো। সাথে সাথে মুখ থুবড়ে পড়ে গেলাম। মাথায় বাড়ি দিতেই আমার মাথা ঘুরতে লাগলো। চোখের সামনে ভেসে উঠছে আমার মা বাবা, ভাই আর নীলার চেহারা। অনেক ইচ্ছে ছিল পরিবারের সাথে সময় কাটাবো, ছোট ভাইয়ের সাথে দুষ্টুমি করব, নীলার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করব। হয় তার ইচ্ছেগুলো পূরণ হবে না। অনেক কষ্ট হচ্ছে নীলার জন্য, অনেক কষ্ট হচ্ছে নীলার জন্য। পাগলিটা আমার এমন কথা শুনে কি করবে? পাগলিটা তো আমাকে অনেক ভালোবাসতে, পাগলিটা তো আমাকে অনেক ভালোবাসে। তার কি হবে? তাদের সাথে আর দেখা হবে না। চোখের মাঝে কান্না ছাপ, অন্ধকারে সে আছে চোখ, মনে হচ্ছে চোখগুলো বুঝি অন্ধ হয়ে যাবে। তারপরে আমি অনেক কষ্টে নিজের ডান হাতটা মুখের ভিতর নিয়ে কামড়ে ধরলাম। এতে শরীরে একটি শক্তি আসলো। তারপর কাঁপা কাঁপা হাতে ভর দিয়ে মাটি থেকে উঠেই পেছনে ঘুরে ঝাপসা চোখে তাকে দেখলাম। তাকে এইভাবে এই জায়গাতে আমি দেখবো ভাবিনি। আমি কাঁপা গলায় বললাম, তুমি এখানে? আর কিছু বলতে যাব তার আগে আমাকে আরেকটা বাড়ি দিল, আর আমি পুরো জ্ঞান হারালাম। এইদিকে আমাকে অজ্ঞান অবস্থায় চেয়ারের সাথে বেঁধে ফেললো। তারপর আমাকে ধরে ফেলেছে এই কথাটা রিফাত এবং এসকে কল দিয়ে বলে দিল, এবং তারা এই কথা শুনে হাসতে লাগলো। কিছুক্ষণ পর রিফাত ও এসকে একসাথে গোডাউনের ভিতরে ঢুকলো। রাত বাজে এখন 1টা। আমার এখনো কোনো খোঁজ নেই। আম্মু নীলা কান্না করতে করতে শেষ। নীলার বাবা মার সাথে সাথেই আমাদের বাড়ি চলে আসছে, আর নীলার মা আমার আম্মু নীলাকে সান্ত্বনা দিচ্ছে। বাবা দাদু অনেক জায়গায় ফোন দিয়ে খোঁজ নিয়েছে, আমাদের বাসা হয়ে গেছে, কিন্তু আমাকে পেল না। বাবা আর দেরি করিয়েন না, পুলিশকে জানানো দরকার। তুই ঠিক বলছিস। দাদু ভেবেছে হয়তো আমি কল দিয়েছি, তাই তাড়াতাড়ি কল রিসিভ করে বলতে লাগলো, হ্যালো দাদু ভাই, তুমি কোথায়? বাসায় কখন আসবা? সবাই তোমার চিন্তায় আছে। আরে আশরাফ চৌধুরী, এত উতলা হচ্ছেন কেন? নাতির জন্য একটু আসতে দেরি করছে, তাই বলে এত উতলা হতে হবে কি নাকি? কে আপনি? আমি কে সেটা যেন তোমার কাজ নেই। তুমি তোমার নাতিকে বাসাতে চাইলে এই ঠিকানাতে বাবা ছেলে মিলে চলে আসো, আর সাথে রফিক চৌধুরীকে আনতে ভুলবে না। কিন্তু কোনো পুলিশ প্রশাসন যেন না আসে, মনে রাখবা। কিন্তু আর যদি চালাকি করার চেষ্টা করিস তাহলে এই এসকে কি জিনিস তা হারে হারে বোঝাবো। অপর পাশ থেকে এটা বলে ফোন কেটে দিল। হ্যালো বলে আর কিছু বলতে যাবে তার আগে ফোন কেটে গেল। বাবা কি হয়েছে? এসকে, আহমদকে কিডন্যাপ করা হয়েছে
এবং তাকে বাঁচাতে হলে এই ঠিকানায় যেতে বলছে, আমাকে আর তোকে। মনে হয় প্রতিশোধ নিতে এমন করছে। আচ্ছা চলো যাই, আর পুলিশকে ইনফর্ম করো। পুলিশকে বলতে মানা করেছে। আর এসকে কে তুই চিনিস, তার লোকও থাকতে পারে। পুলিশ ভেজাল হবে, তার চেয়ে বরং কথা বলার টাইম নাই, চলো। এটা বলে দাদু আর বাবা রফিক আঙ্কেল হাঁটা ধরলো। বাবা হাঁটতে পারছে না, সেটা কী কারণে আপনারা জানেন। তারপরেও বাবা এলবো স্টিক দিয়ে তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। একটু পর গাড়ির কাছে এসেই গাড়িতে উঠেই গাড়ি নিয়ে ঠিকানার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে এসকে বলতে লাগলো, এই তোরা কই? এই শালাকে এখন ঘুম থেকে তোল, অনেক ঘুমিয়ে আস। এটা বলতে সেখানে থাকা একটা ছেলে গিয়ে এক বালতি পানি আমার মুখে মারলো। আমার মুখে পানি পড়তে আমার জ্ঞান ফিরল। মাথাটা প্রচুর ব্যথা করছে, মাথা ঝিম ধরে আছে, চোখগুলো খুলতেছেও খুলতে পারছি না। তারপরেও অনেক কষ্ট করে চোখ খুলতে লাগলাম। আমার সামনে একজন এসে বলল, কি অবস্থা বাবা, অনেক কষ্ট হচ্ছে বুঝি? আমার সামনে কি আছে কিছু ভালোভাবে দেখতে পারছি না, সব ঝাপসা লাগছে, কিন্তু কণ্ঠটা অনেক পরিচিত। এই বাবাকে আবার একটু পানি দাও তো। এটা বলতেই একটা ছেলে এসে আমার মুখে আবার পানি মারলো। এইবার সব কিছু ঠিকঠাক দেখছি। কি বাবা, এবার ঠিকঠাক দেখতেছো তো? তুমি এটা করতে পারলে মামুন আঙ্কেল? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটা হচ্ছে আমাদের অফিসের ম্যানেজার। করতে পারলাম, কারণ তুই যদি অফিসে থাকিস তাহলে আমি কিছু করতে পারবো না। আর আমি বুঝতে পারছি অতি তাড়াতাড়ি পাস খাবো, তাই তুই আমাকে পাস দেওয়ার আগে আমি তোকে দিয়ে দিলাম। তোমাকে নিজের আপন চাচার মতো ভাবতাম, আর তুমি এটার এই প্রতিদান দিলে। তুমি তো আমাকে অনেক ভালোবাসতে। কিসের ভালোবাসা? টাকার কাছে কি ভালোবাসা বড়? যেখানে টাকার জন্য উপকার ভুলে তোর বাপকে মিথ্যা অপবাদ দিয়ে নিজের অফিস থেকে বের করে দিলাম, সেখানে আমি বাঁচার জন্য তোকে মারতে কতক্ষণ? তার মানে তুমি আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে? আরে শুধু এটা না, তোর বাবাকে মারার প্ল্যান করেছি, বাট কি আর করব, শালার তো বেঁচে গিয়েছে। জানিস, তোর দাদুকেও মেরে দিতাম, বাট পারলাম না। যখনই তোর দাদুকে মারতে যাব তার আগে জানতে পারলাম তোর দাদুর যত সম্পত্তি কারণ আমি লিখে মারা যাই তাহলে সব তোদের এতিমখানায় চলে যাবে। তাই তো বুদ্ধি করে তোর মার সাথে তোর দাদুর দেখা করিয়ে দিলাম। বাবা দাদু কি করলো না তোর জন্য? তোকে পথ থেকে তুলে এনে দয়া করে চাকরি দিল, আর তুই এইসব প্রতিদান দিলি? তোকে তো আমি ছাড়বো না, তোর জন্য আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। হা হা হা, আগে চারদিক তাকা ভাই। এই কথা শুনে চারদিকে তাকিয়ে দেখি অনেক ছেলে পেলে। হঠাৎ একদিকে চোখ যেতেই তাদের দিকে তাকিয়ে থাকলাম, কারণ তাদের এখানে আমি আশাই করতে পারিনি। একজন হচ্ছে রিফাত রহমান, আরেকজন হচ্ছে কে সেটা আমি জানি না, কারণ মুখে মাস্ক পরা। কিরে রিফাত রহমান, এসকে সালারও তো দেখি অনেক সাহস আছে, ট্রেরাতে বসে আছে আবার আমাকে ধমক দিচ্ছে। এটা শুনে বুঝতে পারলাম মাস্ক পরা লোকটা হলো এসকে। মামুন মিয়ার কথা শুনে রিফাত রহমান আর এসকে আমার সামনে আসলো। রিফাত রহমান কিছু না বলেই আমাকে এলোপাথারি মারতে লাগলো। আমাকে মারতে মারতে মুখ দিয়ে রক্ত বের করে দিল। তখন আরে আরে কি করছিস তুই? শালা মরে গেলে আমরা কিছু করতে পারবো না। তাদের এই কথা শুনে আমি মুখের ভিতরে জমে থাকা রক্তগুলো ফেলেই, রিফাত, এসকে আমাকে এখনো সময় আছে, মেরে ফেল, তা না হলে পরে নিজেরা পালানোর টাইম পাবি না। দেখছিস শালা মৃত্যুর দরজার সামনে, অথচ আমাদের ধমক দিয়ে যাচ্ছে। এসকে তুই যদি না না বলতি তাহলে এই শালাকে এখানেই পুঁতে দিতাম। রিফাত, যেটা ভাবছিস সেটা কর, তা না হলে এটা বলারও সুযোগ পাবি না। এটা বলে রিফাত রহমান রেগে তার কোমরে থাকা বন্দুকটা বের করে আমার কপালে ধরে বলল। এটা বলে যখনই গুলি করতে যাবে তখন এসকে রিফাতকে ধরে বলল, দেখ রিফাত, এটা কিন্তু ঠিক করছিস না। তুই ওর কপাল থেকে বন্দুক না বলছি, ওর যদি কিছু হয় তাহলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। সেটাই তো, তোর জন্য পারছি না। কে বলেছে তোর মেয়েকে এই আপদকে ভালোবাসতে? আজ তোর মেয়ের জন্য পারছি না। না, তোর গুণধর মেয়ে কই দেখছি না রে। আসতেছে, আর ওর যে এমন হাল করছি, এটা যদি জেরিন দেখে তাহলে কি করবে বুঝতে পারছিস? আরে তখন কিছু একটা বোঝানো যাবে। আমি জেরিনের কথা শুনে অবাক হয়ে গেলাম। এসকের মেয়ে জেরিন, আর আমি জানলাম না? কি করে জানবো? জেরিন তো কখনো তার পরিবারের সাথে আমাকে দেখাই করায়নি। কি জামাই, অবাক হচ্ছ? অবাক হওয়ার কথা, জেরিন আমার মেয়ে, বুঝলা? সেই কলেজ লাইফ থেকে তাকে পাঠিয়েছি তোমার উপর নজর রাখতে, তোমার পরিবারের খবরাখবর দিতে, কিন্তু আমার মেয়ে কি তোমাকে ভালোবেসে ফেলেছে
তাই তোমাকে কিছু করতে পারছি না। তা না হলে আমি এতক্ষণে তোমাকে উপরে পাঠিয়ে দিতাম। আমার আশেপাশে এত শত্রু ছিল আমি বুঝতেই পারিনি। আচ্ছা, সব তো জানলাম, এবার আপনার চেহারাটা একটু দেখি। কুল কুল, সময় হলে সব জানবা, এখন একটু অপেক্ষা করো। এটা বলতেই যখনই রিফাত আমার মাথা থেকে বন্দুক নামাবে তখন কোত্থেকে যেন দাদু বলে উঠল, না না, আমার নাতিকে তোমার কিছু করিও না, এই তো আমরা চলে এসেছি। এটা বলতে কিছু লোক দাদু, বাবা আর আঙ্কেলকে ধরে ফেললো। আমি দাদু, বাবা আর আঙ্কেলকে দেখে বললাম, বাবা তোমরা এখানে কেন এসেছো? রিফাত, মামুন, তাদের বাড়ি যেতে দে, তোদের যা করার আমার সাথে কর। সবাই যেতে দেব, তার আগে আমাদের কাজটা করে নি। দেখ, এর পরিণাম কিন্তু ভালো হবে না। ভালো হবে নাকি খারাপ সেটা আমি দেখব, তোকে ভাবতে হবে না। এই তোরা এই তিনজনকে বেঁধে ফেল। মামুন, তুই এটা কি করছিস? কি আশরাফ চৌধুরী, কি করছি দেখছো না? এতদিন দুধকলা দিয়ে কাল সাপ পুষেছিল বাবা। আরে এতদিন কেন, শুরু থেকে আমাকে তোরা পুষেছিলি। এখন আর অভিনয় করতে পারবো না, এই রিফাত কাজ শুরু কর। মামুনের কথা শুনে রিফাত রহমান আমার মাথায় বন্দুক ধরলো। এই মামুন, এটা কি করছিস? ওর মাথায় বন্দুক ধরেছিস কেন? নামিয়ে ফেলবো তার আগে এই কাগজটাই সাইন করে ফেলো, কেমন? দাদু, সাইন করো না বলছি, এতে আমার যা হয়ে যাক না কেন। আরাফাত চৌধুরী, নাতির কথা শুনলে কিন্তু নাতিকে হারাবে। তুমি এত কিছু ভাবতেছো কেন? সাইন করে দাও, সম্পত্তির চেয়ে আমাদের ছেলে বড়। বাবা তুমিও না। দাদু, এটা করো না। এদিকে দাদু কি করবে বুঝতে পারছে না, কোন দিকে যাবে সে। আশরাফ চৌধুরী, তোমার কাছে 3 সেকেন্ড সময় আছে, মধ্যে যা করার করে দাও। 1, 2, যখন 3 বলতে যাবে তার আগে দাদু বলে উঠল। এমন সময় দাদু বলল যে আমি সাইন করে দিচ্ছি। এটা বলতেই মামুন পেপার দাদুর দিকে বাড়িয়ে দিল, আর দাদু আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে সাইন করে দিল। এবার তো আমার নাতিকে ছেড়ে দাও। এত তারা কিসের? এখনো তো আমার সব হিসাব বাকি। মিস্টার রফিক চৌধুরী আর মিরাজ চৌধুরী, কি বলো? মানে কি বলতে চাস তুই? সেটার হিসাব তোর বাবা আর তোর শ্বশুরের সাথে বুঝলি। আচ্ছা, সেটা না হয় হিসাব করবি, আগে তোর চেহারাটা একটু দেখি। আচ্ছা, এত যখন আমার মুখ দেখতে চেয়েছিস তো দেখিস, আমাকে দেখে হার্ট অ্যাটাক করে যেন না ফেলিস, পরে আবার আমার মেয়েকে বোঝানো কঠিন হয়ে যাবে। আরে দেখা তো একবার, তোকে শুধু একবার দেখে নেই, তারপর আমি দেখাবো কত ধানে কত চাল। তখনই এসকে তার মুখের মাস্কটা খুলে ফেললো। মাস্ক খুলতে আমি যাকে দেখলাম তাকে দেখে আমি বিশ্বাস করতে পারছি না, এই মানুষটা এত বড় সন্ত্রাসী। নিজাম স্যার, আপনি? আমি শাহরিয়া খান নিজাম। তোকে আর কিছু বলতে পারবো না, এখন তোর বাবার সাথে আমার হিসাবে। এটা বলে আমার বাবার দিকে এগিয়ে যেতে লাগলো। যেটার জন্য এতক্ষণ ধৈর্য ধরলাম সেটার অপেক্ষা শেষ। বয়েস, টেক পজিশন। ওকে, আমি বলার সাথে সাথে কাজ শুরু করে দেবে। তোর জন্য আমার বাবা তিলে তিলে জেলে পচে মরছে, আর তোকে কিভাবে ছেড়ে দিই বল? এই বাটা ভাঙছে না, সমস্যা নেই, আর একটা আছে তো, ওটা না হয় যাবেই। দেখ, তোর বাবা তার কাজের ফল পেয়েছে এখানে। আরে রাখ তোর ফলমূল, আগে আমার কাজ করি। আর সাথে সাথে বন্ধুকে আওয়াজ হতেই আমার আব্বু আহ করে চিৎকার দিল। বাবার চিৎকার শুনে আমার কলিজা মোচড় দিয়ে উঠলো। আমি এটা দেখে কিছু করতে যাব, তার আগে এসকে বলল, আরে মীরা চৌধুরী, হুদাই চিৎকার দিলা কেন? আমি তো তোমাকে কিছু করিনি। এসকের কথা শুনে আমার বাবার চোখ খুলে দেখে সত্যি কিছু হয়নি। আর এই কথা শুনে আমার কলিজায় যেন পানি আসলো। আরে তোমাকে কি করে মারতে পারি বিয়ে সাহেব? আমার মেয়ে একমাত্র বহু শ্বশুর, তোমাকে কি করে মারতে পারি বলো? কিন্তু এই রফিক চৌধুরীকে ছাড়বো না, তোকে মরতে হবে। তবে আমার মেয়ের বিয়ে খেয়ে নিয়ে যা। আর এদিকে আমার আর সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে এক্ষুনি সবাইকে শেষ করে দেই। কিন্তু যখনই এসকে তার মেয়ের কথা বললো তখন ভাবলাম 14 গোষ্ঠীর সবাইকে একসাথেই ধরবো। আর আমি এইসব ভাবতে ভাবতেই কেউ একজন বাহির থেকে ভেতরে আসতে আসতে বলল, সরি গাইস, আসতে একটু দেরি হয়ে গেল। আরে মা, তুই এসেছিস, এতক্ষণ লাগে তোর? কি করব বাবা, এই দেখ, কাজই আসতে চাইছিল না, তাই বাড়ি থেকে আনতে একটু দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, তাহলে শুভ কাজ দেরি করতে নেই, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেল, অনেক রাত হয়েছে। তুমি ঠিক বলছো, তার আগে আমার জানুর কাছে একটু যাই। এই বলে জেরিন আমার কাছে এসেই
ইস, আমার জানো ব্যথা পাচ্ছে বুঝি। তোমাকে এরা অনেক মারছে তাই না? সমস্যা নাই, সব পুষিয়ে দিবনি বিয়ের পর, কেমন? ছি জেরিন, তোকে নিজের বন্ধু ভাবতে লজ্জা করছে। তুই এতটা নিজ, আমি যদি আগে জানতাম তাহলে তোর সাথে বন্ধুত্ব করতাম না কখনো। ওরে আমার বাবুটার কি রাগ! বলছি বাবু, তুমি আমাকে বন্ধু ভাবতে হবে না, বউ ভাবলে হবে, বুঝতে পারলে? কিসের বউ? হ্যাঁ, তোকে কেন আমি বউ বলতে যাব? আমার বউ আছে, বুঝতে পেরেছিস? কিসের বউ মানে? এই তো এক্ষুনি তোমার সাথে আমার বিয়ে হবে, বুঝতে পারলা? তোকে আর বিয়ে? তুই ভাবলি কি করে তোকে আমি বিয়ে করব? আমার বউ আছে, আর সে হচ্ছে নীলা। তাকে ছাড়া আর বিয়ে করব না, মরে গেলেও। বুঝতে পারলি? আরে কুল বেবি, আমি তো জানি তুমি মরে গেলেও আমাকে বিয়ে করবে না, কিন্তু তোমার বদলে যদি অন্য কেউ মরতে যায় তখন কি হবে বাবু? মানে কি বলতে চাইছিস তুই? মানে খুব সোজা, তুই যদি আমাকে বিয়ে করতে রাজি না হোস তাহলে তোর দাদু, বাবা, শ্বশুর সবাই এখানে মারা যাবে। বয়েস, কাজ শুরু করো। জেরিনের কথা মতো কিছু লোক গিয়ে বাবা, দাদু আর আঙ্কেলের মাথায় বন্দুক ধরল। আর এদিকে মামুন, রিফাত, নিজাম চেয়ারে বসে আমাদের কাণ্ড দেখছে আর আসছে। জামাইবাবু রাজি হয়ে যাও, তা না হলে একে পরিবর্তে 3। একটু ভেবে দেখো। এদিকে বাবা বলতে লাগলো, আহমেদ, আমাদের যাই হয়ে যাক, তারপরও এই মেয়েকে বিয়ে করবি না বলে দিলাম। আহমেদ, যাই হয়ে যাক। দেখ, তোর কাছে বেশি সময় নেই, তোর জন্য এরা 3 জন মরবে তো মরবে, সাথে আর 3 জন আধমরা হয়ে বেঁচে থাকবে, আর তুই অপরাধী হবি। তুই তোর জন্য এমনটা হবে। কি হলো, করবি? হয়তো বিয়ে না হলে তোর সামনে তোর আপন মানুষদের মৃত্যু। জেরিন, আমাকে কিছুক্ষণ ভাবতে দে। ওকে জানো, তুই 5 মিনিট ভাবো, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মনে হচ্ছে তো কিছু খাওনি সন্ধ্যা থেকে। এই বলে জেরিন কোথায় যেন গেল, আর আমি কিছুক্ষণ চারদিকে ভালো করে তাকালাম, কিছু একটা ভাবলাম। ভাবতে ভাবতেই জেরিন খাবার নিয়ে চলে আসলো। তা কি ভাবলে বাবু? অনেক কিছু ভাবলাম। তাহলে কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নিলাম যে তোদের কি করব, জেলে নাকি ওপরে পাঠাবো। মানে কি? আমি জেরিনের কথায় কিছু না বলেই শুধু একটা মুচকে হাসি দিলাম। আমার এমন মুচকে হাসি দেখে নিজাম মানে এসকে দাঁড়িয়ে গেল, কারণ সে বুঝতে পারছে এখানে কিছু একটা হতে যাচ্ছে। নিজাম দাঁড়িয়ে চুপি চুপি পালিয়ে যেতে গেলে আমি বললাম, কি স্যার, মেয়েকে বিপদে রেখে পালিয়ে যাচ্ছেন কেন? বিপদ? পাগল টাগল হয়ে গেলি নাকি? তুই এখন আমাদের আন্ডারে, বুঝতে পারছিস? পাগল আমি না রে, পাগল তোরা। কে কারণরা দেখতে চাস না? তাহলে দেখ জেরিন। এটা বলে শুট বলতেই আমার বাবা, দাদু আর আঙ্কেলকে বন্দুক ধরা লোক 3 জন মাটিতে পড়ে গেল। এটা দেখে রিফাত, মামুন, জেরিন অবাক হলেও নিজামুদ্দিন অবাক হলো না, কারণ তার ভালো করে জানা এইগুলো আমি কিভাবে করেছি। আর তখনই মামুন আমার মাথায় গুলি ধরলো। দেখো ভাই, তুমি আমার গুরুজন, তাই বলছি মরতে না চাইলে আমার মাথা থেকে বন্দুক সরিয়ে ফেলো। কিন্তু আমার কথা না শুনে বলতে লাগলো, কে মারবে দেখা যাবে। ওই কোন কুত্তার বাচ্চা লুকিয়ে লুকিয়ে মারতেছিস? দম থাকলে সামনে আয়, তাহলে শালার মাথায় সব গুলি ভরে দিব। এটা বলতে দেরি, কিন্তু মামুনের মাথায় গুলি লাগতে দেরি হলো না। সাথে সাথে মামুন আঙ্কেল নিচে পড়ে গেল আর মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো। আর এটা দেখে রিফাত, নিজাম ভয় পেয়ে গেল। আর জেরিন তো হয়ে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরলো। কি জন্য ভাই শুধু শুধু মরতে গেলি বুঝলাম না, এখন বুঝ মজা। এইদিকে তাদের ভাড়া করা গুন্ডারা বুঝতে পারছে না তাদের কোত্থেকে গুলি করছে, তাই সেখানে থাকা সব ছেলেগুলো এলোপাতারি গুলি ছুটতে লাগলো। আর আমি এটা দেখে শুধু হাসতে লাগলাম। আমার এমন হাসি দেখে রিফাত ভয়ে রেগে আগুন হয়ে চিৎকার করে বলল, আরে গাধার দল, বাহিরে গুলি না করে ওই আহমদ শালার দিকে গুলি ছড়বে না। ওই শালার আমাদের বন্ধুকে মেরে দিয়েছে। আর এই কথাগুলো শুনে সব ছেলে পেলে আমার দিকে করতে যাবে, তার আগে বুলেট দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দিল আমার লোকেরা। আর লুকিয়ে থাকা আমার লোক এসে সবাইকে ঘিরে ফেললো। এইসব কী হচ্ছে তা কেউ বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে গেল। তখন আমি নিজামুদ্দিনকে উদ্দেশ্য করে বললাম, এত অবাক হয়ে লাভ নেই, আপনি জানতেন আমি কি জিনিস, তাও আমাকে নিজের মেয়ে জামাই করতে বাঁচিয়ে রাখছেন। এখন বাপ মেয়ে জেলে বসে ভাববেন এসব কেমনে হয়েছে। এইটা না, বড় স্যারকে খবর দে, পুরো প্যাকেজ ধরা পড়েছে।
আর একজন আমার বাঁধন খুলে দেয়। তখন রানা রাজ্জাক স্যারকে কল দিল, আর আমাকে একজন এসে হাত পা খুলে দিল। আমি বাবা দাদুর কাছে দৌড়ে গিয়ে তাদের সব বাঁধন খুলে দিলাম। তোমরা ঠিক আছো তো? তোমাদের কিছু হয়নি তো? না বাবা, আমাদের কিছু হয়নি, কিন্তু তুই তো দেখি অনেক ব্যথা পেয়েছিস। আরে ছাড়ো তো, এসব কিছু না। তোমরা সুন্দর করে সিনেমা দেখো কেমন, আমি ওদের দেখে আসতেছি। এই বলে আমি তাদের দিকে ফিরে দেখি রানা 4 জনকে ধরে বেঁধে ফেলেছে। তারপর আমি তাদের সামনে গেলাম। দেখ, তোদের বন্ধু উপরে চলে গেছে, আর তোরা যা করেছিস এবং যা করার চেষ্টা করে যাচ্ছিস, এগুলো দেখে আমার মনে হয় না তোদের বাঁচার অধিকার আছে। আহমদ, আমি তো কিছু করিনি, আমাকে কেন মারবে? আমি তো তোমাকে পেতে চেয়েছি শুধু কারণ আমি তোমাকে ভালোবাসি। চুপ, একদম চুপ। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে পাগলামি। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমার খুশির চিন্তা করতি। তা না করে আমাকে বিয়ে করে আমার পরিবারকে মারতে চেয়েছিস। যেমন বাপ তার তেমন বাচ্চা। তবে তোকে মারবো না, তবে শাস্তি পেতেই হবে। আহমদ, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার স্যার। তো স্যারের গোষ্ঠী মারি শালা, তুই স্যার হওয়ার তোর যোগ্যতাই নেই। তুই ভাবলি কি করে চট্টগ্রাম শহরে টপ সন্ত্রাসী হলি, আর তাই তোকে ছেড়ে দেব? আহমদ প্লিজ আমাকে ছেড়ে দে, আমার 2 ছেলে উপরে গেছে, আমি না হয় এখানে পাপের বোঝা কমাই। তুই এখানে থাকলে তাদের আরো কষ্ট হবে, তাই উপরে যাওয়াই ভালো। এবার 2 জন বলে উঠলো, আমাদের ভুলে গেছে, আর কখনো এই ভুল করবো না, প্লিজ আমাদের ভালো হওয়ার সুযোগ দে। মৃত্যু যখন আসে তখন সবাই এমনই বলে। আচ্ছা, তোরা যখন ভুল বুঝতে পেরেছিস তাহলে একটা সুযোগ দেওয়া যাক। আমার কথা শুনে তারা মহা খুশি, তবে তার আগে আমার কিছু কাজ করে দিতে হবে। কি কাজ? আমরা সব জ্বরবো না, জ্বরবো তাও তুই আমাদের মারিস না। আচ্ছা ওকে, রিবাত রহমান, এই কাগজগুলোতে সাইন করতো। কিসের কাগজ? এটা হচ্ছে তোদের আরব গ্রুপ অফ কোম্পানির দলিল, যেটা আমার নামে করে দিবি। কারণ এই কোম্পানি ভালো পজিশনে গিয়েছে আমার কোম্পানির কারণে। এই কোম্পানিতে যত টাকা ইনভেস্ট হয়েছে সব আমার কোম্পানিরই টাকা, তাই কোম্পানিটা আমাদেরই বেশি। কথা না বলে সাইন কর যদি বাঁচতে চাস। আমার কথা শেষ হতেই রিবাত রহমান সাইন করে দিল। নিজামুদ্দিন, এই কাগজে তুই সাইন কর, যা একটু আগে আমাদের কাছ থেকে নিয়েছিস। আমার কথা মতো নিজামুদ্দিন কাগজে সাইন করে দিল। হ্যাঁ, গুড। এখন রিফাত, তুই বল আমার ব্যাপারে মিথ্যা অপবাদ কেন দিলি? তারপর রিফাত বলতে শুরু করলো, প্রথমত আমি নিজাম, রফিক আর তোর আব্বু এরা বন্ধু। ওদের আলাদা আলাদা বিজনেস আছে, কিন্তু তোদের কোম্পানি সবার আগে বড় হয়ে গিয়েছে, তাই মামুনকে তোদের কোম্পানি পাঠালাম যাতে তোদের কোম্পানি ডাউন হতে থাকে। কিন্তু তোর বাবার জন্য পারলাম না, তাই যে কোনো কিছু করে তোর বাবাকে সামনে থেকে সরিয়ে দিলাম। ভাই, তোদের আর কিছু বলতে হবে না, এখন সময় হয়ে গেছে উপরে যাওয়ার। এটা বলে রিফাত রহমানের মাথায় বন্দুক ধরলাম। চুপ, আর একটা কথা বলবি না। তোকে বাঁচিয়ে রাখলে, মরে গেলে জনগণের কাছে আমি অপরাধী হয়ে থাকবো, যেটা আমি হতে চাই না। গুড বাই, ছেলেদের সাথে ভালো থাকিস। এটা বলে গুলি করে দিলাম। সাথে সাথে মন্ত্রী রিফাত উপরে চলে গেল। তারপর রানাকে বললাম, রানা, এই মেয়েকে এখান থেকে নিয়ে যা। তারপর আমার কথা শুনে রানা জেরিনকে নিয়ে যেতে লাগলো। এইদিকে আমি এবার ধরলাম নিজামুদ্দিনকে। কি স্যার, কি ভাবছেন? ভাবছি তুই এসব মার খাওয়ার আগেও করতে পারতি, কিন্তু কিছু পর করলি কেন? আমার ভাবতে অবাক লাগে, তুই এত বড় মাফিয়া হলি কেমনে, আবার আর্মি অফিসার? বুঝতে পারলাম না, কোন কোটা দিয়ে আর্মি অফিসার হলি রে ভাই? টাকা কোথায়? হতে পারে, এটা তো বাংলাদেশ, সম্ভব। যাই হোক, তোর ভাবনাটা ক্লিয়ার করে দিই। প্রথমত, তুই যে এসকের লোক এটা আমাদের ধারণা ছিল, বাট এসকে হবে এটা জানি না। দ্বিতীয়ত, আমি শুরু থেকে সব করতে পারতাম, কিন্তু তোকে ধরতে এবং তোর মুখ দেখার জন্য কিছুই করিনি। সব শেষ 14 গোষ্ঠীর আসার পর আমার কাজ শুরু করলাম। তাহলে এখন আমার কাজও শুরু করি কেমন? এটা বলে নিজামুদ্দিনের মাথায় বন্দুক ধরে যখনই গুলি করতে যাব, তখনই জেরিন রানাকে ধাক্কা দিয়ে তার কোমরে থাকা গুলি বের করে আমাকে শুট করে দিল। সাথে সাথে আমি অনুভব করলাম আমার পেটে কেউ গুলি করেছে। আমি পেট ধরে নিজামুদ্দিনের মাথায় গুলি করে বসলাম, আর তখন আমার একটা লোক জেরিনকে 4-5টা গুলি করে দিল। আমি তোকে ভালোবাসি, আর আমি যদি তোকে না পাই তাহলে কাউকে হতে দেব না। এখন মরেও শান্তি পাবো। আর এদিকে দাদু রফিক আঙ্কেল দৌড়ে আমার কাছে এসে আমাকে দাদু ধরে বলল তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে। আর আমি তো দাদুর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কারণ আমার কেমন জানি মনে হচ্ছে আজ আমি গভীর ঘুমে তলিয়ে যাব, যেখান থেকে আমাকে আর তুলতে পারবে না কেউ। কারণ একে তো মাথায় প্রচুর ব্যথা, আর একে তো গুলি খেলাম।
একবার চোখ বন্ধ করতেই পরিবারের সবার মুখ ভেসে উঠল। জানি না তাদের সাথে আর দেখা হবে কিনা। দাদু, আজ আমি সফল, কারণ আমি দেশের জন্য লড়াই করে মরতেছি। এটা বলিস না, তুই আবার আমাদের মাঝে আসবি। তুই চোখ খোলা রাখ। দাদু ভাই, আমরা আছি, তোর কিছু হবে না। আমরা আছি তো দাদু ভাই। দাদুর কথা শুনে একটা মুচকে হাসি দিলাম আর বললাম, দাদু ভাই, বাবা মা নেহালকে দেখে রেখো, কারণ আমি ছাড়া তো তাদের কেউ ছিল না। এমন কথা বলিও না বাবা, তোমার কিছু হবে না, দেখিও। আঙ্কেল, নীলাকে সামলে রাখবেন, ওর যাতে কিছু না হয়, আর ওকে বলবেন আমার জন্য একদম যাতে কান্না না করে। তখন আমার বাবা এসে বলতে লাগলো, তুই যদি এমন কথা আর বলিস তাহলে তোকে একদমই মেরে ফেলবো। এটা শুনে আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, তোমরা আমাকে ভুলো না বাবা। দাদু, ভালো থেকো, আমার জন্য একদম কষ্ট পেও না। এটা বলে আমি জ্ঞান হারালাম। আমি চোখ খুলতে নিজেকে একটা রুমে আবিষ্কার করলাম। তার মানে আমি মরিনি, বেঁচে আছি তাহলে। তখন অনুভব করলাম আমার ডান হাত ভারী হয়ে আছে, তাই ডান হাতের দিকে তাকাতে দেখি নীলা বসে আছে, আমার হাতে মাথা রেখে ঘুমিয়ে আছে। দেখলাম মেয়েটা শুকিয়ে গেছে, মনে হয় ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আগের মতো চেহারায় উজ্জ্বল ভাবটা নেই। নীলার দিকে তাকিয়ে এসে ভাবছি, তখনই দেখলাম নীলা নাড়াচাড়া করছে, তাই আমি ঘুমের ভান ধরলাম। এইদিকে নীলা ঘুম ভাঙতেই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, এই আহমদ, আর কত ঘুমাবা? এইবার তো ওঠো। আজ 3 দিন ধরে তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি আমার উপর রাগ করেছো ওই দিনের জন্য। যদি রাগ করো তাহলে সরি বাবু, তারপরেও আমার সাথে কথা বলো। এই তুমি যদি আমার সাথে আর কথা না বলো তাহলে আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না, বলে দিলাম। প্লিজ ওঠো, প্লিজ প্লিজ ওঠো না, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এইদিকে আমি নীলার কথা শুনে কী করবো বুঝতে পারছি না। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আর কষ্ট দিলে হবে না, তাই আমি নীলাকে জড়িয়ে ধরলাম। এদিকে নীলা জড়িয়ে ধরে কান্না করার সময় হঠাৎ অনুভব করলো তার পিছনে কেউ হাত ধরে জড়িয়ে ধরে আছে। নীলার পিছনে মাথা ঘুরিয়ে দেখে আমার হাত, কিন্তু নীলা কিছু না বলে আবারও কান্না করতে করতে বলল, তুমি আমাকে প্রতিদিন এভাবে জড়িয়ে ধরো, কিন্তু যখনই সবাইকে ডাকতে চাই তখন তুমি আগের মতো ঘুমিয়ে থাকো। তুমি একদম পচা, আমার কথা শোনো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি পচা আহমদ, তুমি পচা। তখন আমি বললাম, কে বলেছে আমি পচা? হ্যাঁ, কে আবার? নীলা আর কিছু না বলেই চারদিকে তাকিয়ে বলল, কে বললো এই কথাটা? কে এখানে? আমি তো তোমার জামাই বলছি। এটা বলতেই নীলা আমার দিকে ঘুরে দেখে আমি চোখ খুলে তার দিকে তাকিয়ে আছি। নীলা আমার চোখ খোলা দেখে কিছুক্ষণ একদিনে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি নীলার শুকিয়ে যাওয়া মায়াবী চেহারার দিকে। এইভাবে কতক্ষণ তাকিয়েছি তা বলতে পারবো না। হঠাৎ করে নীলা আমার গালে মুখে চুম্বন করতে লাগলো। তার এমন কাজ দেখে আমি কি করব বুঝতেই পারছি না। আহমদ, তোমার ঘুম ভাঙছে তাহলে? হ্যাঁ পাগলি, আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা তুমি শুয়ে থাকো, আমি সবাইকে খুশির কথা বলে আসি। পাগলি একটা, আমি অনেক ভাগ্যবান। আমি নীলার মধ্যে একটা জীবন সঙ্গিনী পেয়েছি। আল্লাহ তোমার কাছে অনেক অনেক শুক্রিয়া। এসব ভাবতে ভাবতে দেখি মা বাবা দাদু আমার শ্বশুর শাশুড়ি সবাই হাজির। মা তো আমার কাছে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা তোর জ্ঞান ফিরছে তাহলে? হ্যাঁ মা। ডাক্তার বলছিল 4 দিনের মধ্যে যদি তোর জ্ঞান না ফিরে তাহলে তুই কোমায় চলে যাবি। জানিস তোর জন্য আমরা কত কান্নাকাটি করেছি, আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম তোকে যেন সুস্থ করে দেয়। দেখো আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। আমি আর তোকে এই চাকরি করতে দিব না। একবার ছেলেকে হারাতে বসেছিলাম, আর না আমাদের কি কম আছে যে তোকে ওই চাকরি করতে হবে? না, তারপরেও দেশের জন্য কাজ করতে ভালো লাগে, নিজের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস জাগে। তুই যেটা বলিস না কেন, আমি তোকে আর ওই কাজ করতে দিব না। তুমি কেন? আমার কেউ ওকে আর এই কাজ করতে দিব না। আচ্ছা ঠিক আছে, আমি আর করবো না। এখন খুশি? খুশি। জানো বাবা, আমরা তো প্রায় ধরে নিছি তুমি কোমায় চলে যাবা, কিন্তু নীলা তার বিশ্বাস ছিল তোমার নাকি জ্ঞান ফিরবে। দেখ আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখ, তোমার সেবা করে কিন্তু সে ঠিক মতো খায় না, সারাদিন তোমার রুমে বসে কান্না করতো। এটা শুনে নীলার দিকে তাকাতে দেখি নীলা নিচের দিকে তাকিয়ে আছে। তা আমাকে হাসপাতাল থেকে কখন আনলে? কাল রাতে আনছি, কারণ ডাক্তার বলছে তুই পুরো সুস্থ, কিন্তু মাথার চোট পাওয়ার জন্য কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল। আর ডাক্তার বলে দিছে কাল রাতে তুই নাকি কোমায় চলে গেছিস। এটা শুনে নীলা ডাক্তারকে কত কিছু না বলল। ও, তা জেরিন কি মারা গেছে নাকি বেঁচে আছে? এই কথা বলতেই নীলা বলে উঠল,
ওই কুত্তা, এখনো ভালো হোসনি? তার আগে ওই ডাইনের খোঁজ নেওয়া শুরু করে দিয়েছিস? সে তোকে মারতে চেয়েছে গাধা, তারপরেও কেন ওর প্রতি তোর এত টান? আরে তুমি এমন রাগ করছো কেন? আমি তো বলছি মারা গেছে না বেঁচে আছে। তো বেঁচে থাকলে বুঝি বিয়ে করতে? আর তুই এটা ভাবলি কি করে সে বেঁচে যাবে আর আমি তাকে বাঁচতে দিব? তোর সাহস কত? আমার কলিজাটাকে মেরে নাকি বেঁচে যাবে? এদিকে নীলার এমন রাগীভাবে কথা বলা দেখে আস্তে করে চলে গেল। তখন আমি তার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। বাহ, এত রাগ আমার বউয়ের। রাখবো না তো কি? তুমি খালি আমার সামনে ওই মেয়ের নাম কেন নাও বুঝি না। তোমাকে রাগাতে, আসলে রাগে মুখটা দেখতে আমার অনেক ভালো লাগে। এমন রাগাতে রাগাতে দেখবা একদিন হারিয়ে যাব, তখন কাকে রাগাবা? এই কথা শুনেই নীলার মাথায় আলতো করে একটা থাপ্পড় দিয়ে বললাম, এই পাগলি, আমাকে রেখে কোথায় যাবে? হ্যাঁ, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে ঠ্যাং ভেঙে রেখে দেবো। ও মা, তাই বুঝি? হ্যাঁ, আচ্ছা অনেক ক্ষুধা লেগেছে, যাও তোমার আর আমার জন্য খাবার নিয়ে আসো, আমি ফ্রেশ হয়ে আসি। উফ, আমি ভুলেই গেছি তোমার যে ক্ষুধা লাগছে। কি হলো আবার, যাচ্ছ না যে? যাবো ঠিক আছে, কিন্তু তার আগে আমার এতদিনের পাওনা বাকি আছে, সেইগুলো দাও। পাওনা মানে? পাওনা মানে এতদিন যে ইয়েগুলো দাওনি সেইগুলো আর কি। আরে সেগুলো পরে, এখন যাও তো দেখি। আচ্ছা পরে কি একটা নিব, সেটা দাও। না পরে। নীল আর কিছু বলতে দিল না, তার আগে আমার ঠোঁট দখল করে নিল। হঠাৎ করে দরজার সামনে থেকে নেহাল বলে উঠল, আমি কিছু দেখিনি। এই কথা শুনতেই তাড়াতাড়ি করে নীলাকে ছেড়ে দিলাম, আর নীলা দৌড়ে নিচে চলে গেল। এই নিহারের বাচ্চা, তুই ওখানে কি? হ্যাঁ, ওই সময় ওয়াশরুমে থাকার কারণে তোমাকে দেখতে আসতে পারিনি, কিন্তু এখন এসে আমি কিন্তু কিছু দেখিনি। শালা ভিতরে ঢোকার আগে নক করবি না? নিজের ঘরে দরজা বন্ধ করবে না? আর আমি আসলেই দোষ। আচ্ছা স্যার, এখন এইসব, এখন কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? এতদিন ভালো ছিলাম, কিন্তু মনে হয় আর ভালো থাকা হবে না। হারামজাদা, আবার কি অঘটন ঘটাইছিস? না না না, কিছু না। আচ্ছা তুই তাকে, আমি ফ্রেশ হয়ে আসি। আমি আর থেকে কি করব, আমিও যাই। আর আমি ফ্রেশ হতে চলে গেলাম। জামা খুলতে দেখি পেটে এখনো অনেক ব্যান্ডেজ লাগানো। যেদিনকে আমি কত ভালো বন্ধু মনে করতাম, আর সে আমার সাথে এমন করলো। উফ, আফসোস লাগে মেয়েটার জন্য। বাপ তো গেল, মেয়েটাকেও নিয়ে গেল। চিন্তা করছি আন্টির জন্য, তার কি হবে? তবে আশা করি উনি ভালো থাকবে। তারপর অনেক সাবধানে ফ্রেশ হয়ে রুমে যেতে দেখি নীলা খাবার নিয়ে বসে আছে। তুমি এসেছো, বসো এখানে, আমি খাইয়ে দিই তোমাকে। লাগবে না, আমি খেতে পারবো। চুপচাপ বসে থাকো, আমি বলছি খাইয়ে দিব মানে খাইয়ে দিব। নীলা রাগ দেখে আমি চুপচাপ বসে পড়লাম, আর নীলা আমাকে খাইয়ে দিতে লাগলো, আর আমি নীলাকে। মেয়েটা একদম বাচ্চাদের মতো, যেটা বায়না ধরবে সেটা করেই ছাড়বে। এই জন্য তাকে আমি এত ভালোবাসি। দুইজনে খাওয়া শেষ করতেই নীলা প্লেট নিয়ে নিচে চলে গেল, আর আমি ফোনটা নিয়ে রাজ্জাক স্যারকে কল দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কী অবস্থা? আরে মাহমুদ, সুস্থ হলা কখন? এই তো সকালে জ্ঞান ফিরল। তাহলে আমি 2 দিন পর একটা অনুষ্ঠানের আয়োজন করছি, তোমাকে সম্মাননা দিতে, কেমন? স্যার, এইসবের কি দরকার ছিল? কেন দরকার নেই? এত সাহসিকতার সাথে দেশকে তুমি রক্ষা করেছো, আর তুমি বলছো এটার দরকার নেই? না স্যার, আমার এসব লাগবে না। আপনাকে একটা কথা বলতে ফোন করেছি। কি কথা? আমি আর এই চাকরি করব না। কি বলছো এইসব? চাকরি করবে না কেন? স্যার, আমার পরিবার চায় আমি এই চাকরি না করি এবং তাদের সাথেই থাকি। ওকে, তোমার ইচ্ছে, এখানে আমার কি করার আছে? ওকে স্যার, আজ রাখি, দরকার হলে কখনো স্মরণ করবেন। ওকে বাই, তোমাকে অনেক মিস করব আহমেদ। তখনই মা বাবা, দাদু, নেহাল, নীলা সবাই আমার রুমে এসে বসলো। কি ব্যাপার সবাই একসাথে? অনেকদিন হয়ে গেল, সবার মুখে হাসি চলে গিয়েছে, পরিবার থেকে আড্ডা, গল্প এইসব চলে গেছে। নেহালের কথা শুনে সবাই আসতে লাগলো। আজ সবাই মিলে হাসি ঠাট্টা করবো কেমন? তখন নেহাল বলে উঠলো, আচ্ছা ভাই, তোর আর বাপির ভালোবাসা কেমন হলো? আচ্ছা তাহলে শোন। তারপর সবাইকে শুরু থেকে সব বলে দিলাম। পাপা এত ভালোবাসা, তাহলে আমি রিক্সা থেকে নামার সময় একটা মেয়েকে থাপ্পড় দেব, তারপর থেকে আমাদের কাহিনী শুরু হবে। আর বাবির মতো মেয়ে না হলে বিয়ে করব না। এইভাবে সবাই মিলে হাসি মজা করতে করতেই আজকে দিনটা কেটে গেল। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় এসে ফোন টিপছি, তখন নীলা এসে আমার ফোন কেড়ে নিল। ফোন কেন নিছো? দাও, ফোন দাও। আজকে আর ফোন দিব না, সেই সকাল থেকে ফোন নিয়ে, তা না হলে সবার সাথে কথা বলছো, কিন্তু এদিকে আমি যে একা পড়ে আছি সেটা তার খেয়ালই নেই। ও মা, তাই? আচ্ছা বুকে আসো, তুমি আমাকে জড়িয়ে ধরে রাখো, আর আমি তোমার সাথে গল্প করব কেমন?
না, আমি গল্প করব না। তাহলে কি? হ্যাঁ, তখন নীলা বলল, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আচ্ছা, এই ব্যাপার, আসো তাহলে জড়িয়ে ধরে ঘুমাও। আমি বলতে দেরি নীলা আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, পাগল একটা, পুরো বাচ্চা মেয়ের মতো করে। তারপর আমি নীলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ না যেতেই নীলা আবার বলে উঠলো, এই শোনো, আমি ঘুম ঘুম চোখে বললাম, হ্যাঁ কি বলো? সকালে তো তোমার ভাইয়ের জন্য পাওনাটা নিতে পারলাম না, এখন তাহলে নেই? উল্টো পাল্টা চিন্তা বাদ দিয়ে ঘুমাও। এখন বলো তো, আমাকে ঘুমাতে আমি পুরাতন হয়ে গেছি না? তাই আমাকে আর ভাল লাগে না। আমি কিছু বললে হবে না, তবে না, নানা রকম বাহানা, যাও লাগবে না কিচ্ছু, ঘুমাও। যাক বাবা, আমি তেমনি বললাম, এতে এত রাগ? এমনি বলনি, সত্যি বলছো তুমি। তুমি এখন আর আমাকে ভালোবাসো না, কারণ আমি পুরাতন হয়ে গেছি। কে বললো তুমি পুরানো হয়ে গেছো? তুমি আমার কাছে সবসময় নতুন, আর আমি তোমাকে সবসময় ভালোবাসবো। বুকে আসো। দরকার নাই তোমার বুকে যাওয়া, আমি এখানেই ঠিক আছি। পাগলি মনে হয় বেশি রাগ করেছে, তাই আমি নীলাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা সরি, আর এমন কথা বলবো না। তুমি যত পাও না সব মিটিয়ে ফেলো। ছাড়ো আমাকে, আতিক্ষাতে দেখাতে হবে না, যাও ঘুমাও। এই যে আমার নীলা পাগলি, দেখো কান ধরে সরি বলছি, এমন কথা আর বলবো না। কান ধরতে হবে না, তাহলে? আমাকে প্রপোজ করতে হবে। তাহলে এই ব্যাপার। তারপর আমি বিছানায় বসলাম, নীলাকেও টেনে তুললাম। তারপর বলতে শুরু করলাম, প্রেম কি তা জানি না, ভালোবাসা কি তা বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি, আমি তোমাকে চাই। তোমার হাতে হাত রেখে জ্যোৎস্নার আলো ভরা চাঁদ দেখতে চাই। আমি চাই শীতের সকালে দুজন এক চাদরে খালি পায়ে সেই শিশির ভেজা ঘাসে হাঁটতে। আমি শুধু চাই তুমি আমার 4-5টা বাবুর আম্মু হবে। থাকবে কি আমার ইচ্ছে পূরণের সাথী হয়ে সারা জীবন? থাকবে কি আমার ফাজিল বাচ্চার মা হয়ে? আমি এই কথাগুলো বলেই 2 হাত 2 দিকে ছড়িয়ে দিলাম, আর সাথে সাথে নীলা আমাকে জড়িয়ে ধরে বলল, থাকবো তোমার ইচ্ছা পূরণ হয় সাথী হয়ে, হব তোমার বাচ্চার আম্মু হয়ে। তা জামাই সাহেব? হ্যাঁ বলো বউ সাহেবা। তা শুধু কি বাচ্চার আম্মু হতে বললে হয়ে যাব নাকি? না তো, কাল সকালে নিয়ে আসবনি মার্কেট থেকে, কেমন? গাধা, আনরোমান্টিক, আবুল একটা, তোর দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকে করতে হবে। বাকিটা ইতিহাসের শেষ পৃষ্ঠায় পাবেন, কেমন? এইভাবে আমাদের রাগ অভিমান হাসি কান্নার মাঝে